সকলকে স্বাগতম এইচএসসি সাজেশন সিরিজের প্রথম এপিসোডে। আজকে আমরা দেখব কেমিস্ট্রি প্রথম পত্রের সুপার সাজেশন। আমি আহসানুল হক মোহাম্মদ সামি আছি আপনাদের সাথে প্র্যাকটিক্যাল পক্ষ থেকে। আমাদের প্রথম অধ্যায় হলো গুণগত অধ্যায়, যা দ্বারা আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম সিলেক্টেড টপিক হলো পরমাণু ও তার মূল কণিকা এবং আইসোটোপ সংক্রান্ত যেসব প্রশ্ন আসে, এবং রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল। এখান থেকে সাধারণত পরমাণু মডেলগুলো থেকে প্রশ্ন আসতে পারে তাদের সাফল্য, ব্যর্থতা এবং স্থায়িত্বের কারণ। এই টপিক থেকে সাধারণত খুব কম প্রশ্ন আসছে। সাফল্য, ব্যর্থতা। দ্বিতীয় টপিকটা হলো কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস ও অরবিটাল। এখান থেকে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম যেমন ক্রোমিয়াম আছে, সিলভার ইত্যাদি ইত্যাদি ব্যতিক্রমগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং কোয়ান্টাম সংখ্যা ও যেমন কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা আরো কিছু পাই। প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m, স্পিন কোয়ান্টাম সংখ্যা s। এগুলো থেকে যে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়, এই ছকটা কিন্তু অনেক সময় আসে। এছাড়া হুন্ডের নীতি, আহ্বায়ক নীতি এসবও দেখা যায়। আমাদের 3 নম্বর টপিক, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো হাইড্রোজেন পরমাণুর বর্ণালী, বর্ণ এবং তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে বেশিরভাগ সময় আমাদের ল্যামডার মান নির্ণয় করতে হয়। ল্যামডা এর মান নির্ণয় এটা কি দৃশ্যমান হলো নাকি অদৃশ্যমান হলো, এই রেঞ্জটা আমাদের নির্ণয় করতে হয়। এবং বিভিন্ন সময় বিভিন্ন বর্ণের রেঞ্জ দিয়ে বর্ণ শনাক্তকরণ, যে বর্ণটা আমার সবুজ না নীল না অন্য কালার, রেঞ্জ দিয়ে শনাক্তকরণ। 4 নম্বর আমাদের টপিকটা হলো দ্রাব্যতা। দ্রাব্যতার ক্ষেত্রে বেশিরভাগ সময় একটা যৌগ দেওয়া থাকে বা কেএসপি দেওয়া থাকবে, সেখান থেকে কেএসপি দেওয়া থাকলেও যৌগ থেকে আমাদের এস এর মানটা নির্ণয় করতে হবে। এস এর এককটা হলো মোল পার লিটার, ঘনমাত্রার একক যেটা। এবং দ্রবের পরিমাণ নির্ণয়, এই টপিক থেকে খুব আসে। দ্রবের পরিমাণ নির্ণয় এখান থেকে যেমন প্রশ্ন আসতে পারে, যেমন 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা দ্রবণের এত পরিমাণ দ্রবীভূত ছিল, 30 ডিগ্রি সেলসিয়াসে নিয়েছি, কত পরিমাণ দ্রবীভূত হয়েছে, এই পরিমাণটুকু, এরকম প্রশ্ন আসতে পারে। দ্রবীভূত অংশের পরিমাণটুকু। আয়ন শনাক্তকরণ আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে প্রশ্ন সাধারণত আসে। বিভিন্ন আয়ন দেওয়া থাকে এবং বিক্রিয়া সহ অ্যান্সার করতে হবে। বিক্রিয়া এবং বর্ণটুকু নির্দেশ করতে দিতে হবে। বিক্রিয়া ও তার বর্ণ। এই ছিল এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো। এটার মধ্যে টাইপ 2 থেকে টাইপ 5 মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব আমাদের তৃতীয় অধ্যায় বইয়ের, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এখান থেকে এটা খুবই বড় অধ্যায়। এখান থেকে কিছু টপিক আমি বাছাই করে দিয়েছি যেগুলো মোর ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আসবেই বলা চলে, এবং যেগুলো থেকে সাধারণত খুব কম মিস হয়। লেস ইম্পর্টেন্ট টপিকের ভিতর আছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, যোজ্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রবণীয়তা, সমযোজী বন্ধনের প্রকার। এবং মোর ইম্পর্টেন্ট টপিক থেকে আমি প্রথমে সিলেক্ট করেছি এসপিডিএফ ব্লক মৌল এবং এদের রাসায়নিক ধর্ম ও স্থানান্তর মৌল, এদের বৈশিষ্ট্য। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, এইসব। তারপর বোরন, অ্যালুমিনিয়াম। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা থেকে প্রশ্ন আসবেই বলা যায়, সংকরায়ন ও আকৃতি। এখান থেকে প্রশ্ন আসবে H2O এর আকৃতি। H2O এর সংকরায়ন দেখাতে হবে তোমাকে, সংকরায়ন ইলেকট্রন নির্ণয় সহ, ও আকৃতি দেখাতে হবে চিত্রে। H2O আছে, NH3 আছে, NH4+, এইসব ইত্যাদি অসংখ্য যৌগ। মোস্ট কমন যেসব যৌগ বোর্ডে এসেছে সেগুলো থেকে বারবার রিভিশন দিয়ে যাবে তোমরা। 4 নম্বর টপিক, সমযোজী যৌগ এবং অক্সাইডের প্রকৃতি। তোমাদের বইয়ে দেখো অনেকগুলো অক্সাইড, গ্রুপ 1, গ্রুপ 2 এর অনেক মৌলের অক্সাইডের বিক্রিয়া সহ দেওয়া আছে এবং তাদের প্রকৃতি দেওয়া আছে, কোনটা অম্লীয় কোনটা প্রশম, এসব ধর্ম তোমার বিক্রিয়া সহ ব্যাখ্যা করতে হবে। অম্লীয়, প্রশম অক্সাইড। 5 নম্বর টপিকটা আমাদের হলো VSEPR তত্ত্ব, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার
রিপালশন তত্ত্ব ও বন্ধন কোণের উপর মুক্ত জোড়ে ইলেকট্রনের প্রভাব। এখান থেকে যেটা পড়বা, লন পেয়ার বিকর্ষণ গ্রেটার দেন লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, বন্ড পেয়ার বিকর্ষণ। এই বিকর্ষণের তারতম্য কেন হয় সেই কারণটা পড়বা এবং VS-EPR তত্ত্বের সাহায্যে দেখাবা যে এদের বন্ধন কোণের আকৃতি কেন চেঞ্জ হয়। এই ধরনের প্রশ্ন আসে। বন্ধন কোণের আকৃতি কেন ভিন্ন? যেমন পানির কেন 104.5 সেখানে CH4sp3 হওয়া সত্ত্বেও 109.5, H2O 104.5, CH4 109.5 কেন? এটাই প্রশ্ন আসবে। 6 নম্বর টপিক, সন্নিবেশ সমযোজী বন্ধন, লিগ্যান্ড ও জটিল যৌগের সংকরায়ন। এটাও খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে তোমার আসবে জটিল যৌগের সংকরায়নটা। যেমন আমরা জটিল যৌগ একটা দেখি, K4FeCN6। এরকম অসংখ্য জটিল যৌগ আছে, বইয়ে বেশ কয়েকটা নাম দিয়ে মেনশন করে আছে, ওইগুলো দেখে যাবা। এগুলো অ্যান্সার করার পদ্ধতি হলো প্রথমে Fe2 এখানে Fe এর চার্জটা বের করবা, এখানে +4 -1 × 6 +2, Fe এর চার্জ হবে +2, তুমি Fe ইলেকট্রন বিন্যাসটা দেখাবা। তারপর সায়ানাইড এখানে শক্তিশালী লিগ্যান্ড যে ইলেকট্রনটা সংকোচন ঘটাবে এবং 6টা লিগ্যান্ড যে এর 6টা লিগ্যান্ড যে এর 6টা অরবিটালে ইলেকট্রন দান করবে সেটাও দেখাতে হবে এবং তোমাদের এটার আকৃতি sp3d2 হলে এটা দেখাই দিতে হবে বা d2sp3 দেখিয়ে দিতে হবে। কপারের একটা আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, sp2d। এবার তোমরা দেখবা পোলারায়ন ও পোলারিটি। পোলারায়ন আর পোলারিটি ফাজনের নীতি থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। ফাজনের নীতির সাহায্যে যেগুলো ব্যাখ্যা করতে পারবা। 8 নম্বর হলো দুর্বল রাসায়নিক বন্ধন, হাইড্রোজেন বন্ধন লন্ডন বল। হাইড্রাইডের ভৌত অবস্থা কেন ভিন্ন? যেমন এখান থেকে প্রশ্ন আসতে পারে, H2 এর স্ফুটনাঙ্ক কেন বেশি, H2S এবং অক্সিজেনের গ্রুপের বাকি মৌল থেকে কেন বেশি? এই টাইপের প্রশ্ন। হাইড্রোজেন বন্ধন থেকে প্রশ্ন আসে যে এরা কেন পানিতে দ্রবীভূত হয়, একটা যৌগ পানিতে কেন দ্রবীভূত হয় আর একটা যৌগ কেন দ্রবীভূত হয় না। হাইড্রোজেন বন্ধনে তুমি এগুলো ব্যাখ্যা করতে পারবা। আমাদের এর পরের অধ্যায় হলো বইয়ের 4র্থ অধ্যায়, রাসায়নিক পরিবর্তন। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা বলা যায় যে প্রশ্ন কখনোই মিস যাবে না, সেটাও হলো টাইপ অন, লাস-শাতেলিয়ার নীতি এবং এর নিয়ামক সমূহ। এখান থেকে সাধারণত যেসব প্রশ্ন আসে তা হলো যে নিয়ামক পরিবর্তন করলে সাম্যাবস্থা কোন দিকে অগ্রসর হবে, সাম্যাবস্থা কোন দিকে অগ্রসর হয়, সাম্যাবস্থা কোন দিকে যায়। আবার অনেক সময় প্রশ্ন আসে কিভাবে আমরা উৎপাদ বা বিক্রিয়ক এক পাশে বেশি পাবো, কিভাবে উৎপাদ বেশি পাবো, উৎপাদ বা বিক্রিয়ক বেশি পাবো, বেশি বা কম পাবো। এখান থেকে আরো কিছু প্রশ্ন আসে, যেমন সাম্যাবস্থার উপর চাপ ও তাপমাত্রা প্রভাব কার্যকর হলে তখন কি ঘটবে, তাপ চাপের প্রভাব, তাপ কমা চাপের প্রভাব। এবং এই অধ্যায়ের এই টপিক থেকে আর একটু গুরুত্বপূর্ণ অংশ হলো গ্রাফগুলো দেখে যেতে হবে, গ্রাফগুলো আন্ডারস্ট্যান্ড করতে হবে। ওখান থেকে এক্সপ্লেন করতে দিবে যে কখন আবার উৎপাদটা বেশি পাচ্ছি কোন নিয়ামকের পরিবর্তন হলে। তারপরে আমার টাইপ 2 তে আছে ভরক্রিয়া সূত্র। এটা খুবই কম বার এসছে, এটা এই জন্য 1 স্টার টপিক, একবার দেখে যে সূত্রটা খালি। আর ভরক্রিয়া সূত্র থেকে আমরা আরেকটা জিনিস পাই, বিক্রিয়ার কোশেন্ট যখন কেসি থেকে বেশি হয় তখন একটা সিনারিও, বিক্রিয়ার কোশেন্ট যদি কেসি থেকে কম হয় বা সাম্য ধ্রুবক থেকে কম হয় তখন একটা সিনারিও। কেসি যখন বেশি আমরা তখন বলতে পারি যে উৎপাদ বেশি তৈরি হয়েছে, কিন্তু কেসি যখন কম তখন আমরা বলতে পারি যে বিক্রিয়াটা পশ্চাৎমুখী। এই জিনিসটা মনে রাখলেই হবে, পশ্চাৎ আর সম্মুখ কেস সিনারিও। বিক্রিয়ার কোশেন্ট এটা বইয়ে তোমরা খুঁজলে পেয়ে যাবা, আমি ব্যক্তিগতভাবে গুগল স্যারের বই থেকে পড়েছিলাম এই টপিকটা। টাইপ 3 আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সাম্য ধ্রুবক।
নির্ণয়, কেপি এবং কেসি। কেসি আর কেপি এর দুইটার মধ্যে আন্ত পরিবর্তন এটাও আসতে পারে, যে সূত্রটা আছে কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এম, এই সূত্র থেকেও প্রশ্ন আসবে। এবং কেপি আর কেসি নির্ণয়ের ক্ষেত্রে কমন কিছু যৌগ যেমন N2O4, NH3 এর বিয়োজন ইত্যাদি যৌগসমূহ, এসব থেকে কেপি কেসির মান নির্ণয় আসতে পারে। এক্ষেত্রে প্রাথমিক একটা মোল সংখ্যা বা ঘনমাত্রা দেওয়া থাকতে পারে এবং সেক্ষেত্রে আমরা বাকিটা নির্ণয় করব। কেপি এবং কেসির সাথে নির্ণয় করা লাসাত-ইলিয়ার সূত্র একসাথে আসতে পারে। অনেক সময় আসতে পারে যে একটা সিনারিও থাকবে, সেক্ষেত্রে কেপি কেসি আমরা জানি যে কেবল তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয়। সেক্ষেত্রে তোমার প্রশ্ন বলে দেবে যে চাপ বাড়ালে তোমার সিনারিওটা কীরকম হচ্ছে, তখন তুমি কেসিটা আনচেঞ্জ রেখে সলভ করবা, দেখবো যে আলফার মান, বিয়োজন মাত্রার মান বাড়তেছে না কমতেছে। আলফার মান, বিয়োজন মাত্রা। আমাদের পরের টাইপ হলো টাইপ 4, পিএইচ ও পিওএইচ স্কেল এবং অ্যাসিডের শক্তি মাত্রা। পিএইচ ও পিওএইচ স্কেল, এখান থেকে প্রশ্ন আসে, এবং অ্যাসিডের শক্তি মাত্রা, যে হাইড্রোজেন আয়োডাইড কেন হাইড্রোজেন ফ্লোরাইড থেকে তীব্র অ্যাসিড, এই টাইপের প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো দেখে যাবো, বইয়ে আছে ভালো, অনেকবার আসছে, এটা লিখেছি। আরেকটা গুরুত্বপূর্ণ টাইপ 3 স্টার প্রবলেম, বাফার দ্রবণের প্রকারভেদ ও এর ক্রিয়া কৌশল। বাফার দ্রবণ এর ক্রিয়া কৌশলটা দেখে যেতে হবে, এবং বইয়ে যেমন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া সহ দেয়া আছে। CH3COOH, CH3COOH, আমি একটা অ্যাসিড ধরে নিয়েছি, CH3COO- প্লাস H প্লাস, আবার এই H প্লাস মিলে পানি তৈরি করবে, যেরকম H প্লাস প্লাস OH মাইনাস H2O, ফলে বিক্রিয়াটা যেমন অ্যাসিডীয় হচ্ছে না, অম্লীয় হচ্ছে না, আবার ক্ষারীয় হচ্ছে না। যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল যেভাবে নিরপেক্ষ রাখে যৌগটাকে, সেটা ব্যাখ্যা করব। এরপরে চলে যাই আমাদের পরের টপিকে। এটা তুলনামূলক সবচেয়ে সহজ অধ্যায়, কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা আছে সেটা হলো প্রাকৃতিক ও কৃত্রিম খাদ্য সংরক্ষণ। প্রাকৃতিক ও কৃত্রিম খাদ্য সংরক্ষণে আমরা যেরকম বিভিন্ন অক্সাইড, অ্যান্টিমাইক্রোবিয়াল যে পদার্থ, অ্যান্টিঅক্সাইড পদার্থ নাম জানি, প্রাকৃতিক এবং কৃত্রিম উভয় নাম জানতে হবে। আমাদের ক্রিয়া কৌশল, ক্রিয়া কৌশল কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করতেছে, ধ্বংসের প্রসেসটা জেনে যেতে হবে। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট, টাইপ 2, ভিনেগার ও বিভিন্ন খাদ্য সংরক্ষণ প্রস্তুতির সংযুতি। ভিনেগার প্রস্তুতি সেটা জেনে যাওয়া। আর টাইপ 3, ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সাধারণত বোর্ড থেকে মোস্ট কমন প্রশ্ন, এবং একই টাইপের বাইরে আর যায় না, তোমরা বোর্ড টেস্ট পেপারটা খুললেই দেখতে পারবা। তো আমাদের রসায়ন প্রথম পত্র এই পর্যন্তই থাকলো। সকলকে খুবই ধন্যবাদ বোর্ড দেখার জন্য। আশা করি সকলেই এইচএসসি পরীক্ষায় ফাটিয়ে দেবা।